শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, তোমাকে রোমান কেমন আছো? আমি তো ভালো আছি, জীবন কেটে যাচ্ছে, জীবনের গতিতে ভালোই যাচ্ছে। একদমই তাই, আমাদের ভালো থাকতে হয়, সবসময় চেষ্টা করি ভালো থাকার, আজও তাই। অবশ্যই। এবং রাঙা সকালে এলে বোধহয় মন খারাপটাও একটু ভালো হয়ে যায়, কারণ এখানে এক একজন অতিথির এক এক জীবনের গল্প থাকে এবং সেই গল্পের এমন এমন আলোকিত দিক থাকে, সেই আলোটা আমাদের উপরও স্পর্শ করে। সত্যি বলেছ। তো আজকে সেরকমই একজন অতিথি আছেন, চলো জানিয়ে দেখে আছেন। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন উদ্যোক্তা এইচ.এম. আফতাব। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। নাম বললাম এইচ.এম. আফতাব, কিন্তু আপনার অনেক বড় একটা নাম আছে। জি জি জি। কি সেটা? এইটা বাংলাদেশের সবাই আমাকে ব্যাড ডক্টর নামেই চেনে। আচ্ছা। জি। কিন্তু এইচ.এম. অর্থ কি? হুসাইন মোহাম্মদ আফতাব। আচ্ছা, ওকে। তো ব্যাড ডক্টর মানে হচ্ছে কি বিডি। জি। সেখানেও বাংলাদেশ, আবার বাংলাদেশকে তো বিডি বলা হয় আর কি। তো বাংলাদেশের কোথায় আপনার জন্ম, বেড়ে ওঠা, সবকিছু শুনবো, কি বলো লাবণ্য? একদমই তাই, আমরা আজকে আপনাকে পেয়েছি আপনার কাজের প্রসঙ্গে নিশ্চয়ই শুনতে চাই, কিন্তু তার আগে আজকে ছোটবেলা কোথায় বেড়ে উঠেছেন সেগুলো নিয়ে একটু জানতে চাই। একটু যদি শুনি আমরা। আমার জন্ম হলো খুলনাতে। সো খুলনা পলিটেকনিক, আমার বাবা গভর্নমেন্ট জব করতো। সো ছোটকাল ওখানেই বেড়ে ওঠা। আচ্ছা। আমরা 1989 সালে রাজশাহীতে চলে আসি। সো আমার বাবা গভর্নমেন্ট জব করে, ট্রান্সফার হয়ে গেছিল রাজশাহীতে। সো ওইখান থেকে রাজশাহীতে চলে আসার পরেই আসলে আমার স্কুল লাইফ, ভার্সিটি লাইফ, কলেজ লাইফ সব ওইখানেই বেড়ে ওঠা। আচ্ছা, তার মানে রাজশাহীতে আপনার একটা লম্বা সময় কেটেছে। পরিবারে আর কে কে ছিলেন? পরিবারে আমি, বাবা মা, আমরা 2 ভাই 3 বোন। আপনি কততম? আমি সবার ছোট। বেশ আদরের। জি। একটু গল্পগুলো শুনে নাই, যে নিশ্চয়ই আপনি ছোটবেলায় অনেক গল্প রয়েছে আপনার, সেগুলো একটু শুনতে চাই। আমরা একটু জীবনের গল্পগুলো বিস্তারিত শুনতে চাই। আমি যদি বলি যে আমার স্কুল লাইফ শুরু হয়, সো ছোটকাল থেকে আমি খেলাধুলার প্রতি একটু বেশি আসক্ত ছিলাম, খেলাধুলা বেশি পছন্দ করতাম। ছোট যখন স্কুলে পড়তাম 5-6-এ, তখন একটা শখ ছিল, ওই টাইমে আসলে এই জিনিসটা খুব প্রচলন ছিল যে ডাক টিকিট কালেকশন। জি জি। ওই টাইমে কালেকশন করতাম। এবং একটা বইয়ের মতো থাকতো। জি জি, একটা অ্যালবামের মতো থাকতো, ওখানে প্রত্যেকটা দেশের নাম লেখা থাকতো এবং প্রত্যেকটা দেশের ডাক টিকিট ওখানে আমি কালেক্ট করে করে ওখানে ই করতাম, ফ্রেন্ডদের কাছ থেকে নিতাম, বাবার কাছ থেকে অফিসে যখন কোনো চিঠি আসতো গভর্নমেন্টে, ওখানে টিকিটগুলো থাকতো, ওইখান থেকে নিতাম। অনেক সময় দেখা যেত আগে তো দোকানেও ডাক টিকিট বিক্রি হতো, ওখান থেকেও কিনতাম, স্কুলের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে আসতাম। সো এইটা আসলে খুব শর্ট টার্ম ছিল। আচ্ছা। বাট ক্রিকেট এর প্রতি আমার বেশি আসক্তি ছিল, সো ক্রিকেট নিয়ে বেশি আমি। ডাক টিকেটের যে শর্ট টাইমের আসক্তিতে কতটি ডাক টিকিট সংগ্রহ করেছিলেন? তাও আমি ওই টাইমে যখন যে বলি প্রায় 120টার মতো দেশের ডাক টিকিট কালেক্ট করছিলাম। আচ্ছা। আর কয়েন সংগ্রহ? না, কয়েন সংগ্রহে আমার ওরকমই ছিল। আমার আবার কয়েন সংগ্রহ করার একটা খুব শখ ছিল। এমনি ক্রিকেটের প্রতি আসলে আসক্তি শুরুর কিভাবে, মানে কি হতো যে সবার সাথে খেলতে যেতেন এরকমই? হ্যাঁ, আমরা ছোটকাল থেকে যেমন স্কুলে খেলা হলো ওখানে যেতাম, বড়রা যখন খেলতো মাঠে যে বসে বসে খেলা দেখতাম। সো ওইখান থেকে আসলে একটা নেশা মতো যে আমিও ক্রিকেট খেলবো এইভাবে। আচ্ছা। সেই সময় তো আসলে আপনি তো 80s-এ জন্ম, 86-এ যতদূর আমি জানি। তো সেই সময় ফুটবলের একটা ক্রেজ ছিল ক্রিকেটের থেকে। আসলে ক্রিকেটের ক্রেজটা তো বাংলাদেশে 97 থেকে জি আইসিসির যে এটা হলো চ্যাম্পিয়ন হলো, তারপর থেকেই হয়তো ফুটবলকে ছাপিয়ে ক্রিকেট জনপ্রিয় হয়ে গেল। তবে ফুটবল খেলা হয়েছে আপনার? হ্যাঁ, ফুটবল খেলেছি ফ্রেন্ডদের সাথে, যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন ফুটবল খেলতাম। আচ্ছা, আমরা না আরো গল্প শুনতে চাই। দেখা যায় অনেক সময় আমরা ছোটবেলায় একটু খেলাধুলার প্রতি বেশি আসলে আসক্ত হয়ে গেলে বাবা মারা একটু বকাঝকা করে যে পড়াশোনা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা পড়ছো না, এই ধরনের কোনো গল্প আছে কিনা সেটা শুনতে চাই। কিন্তু আপনি পরবর্তীতে আসলে এই ক্রিকেট নিয়ে কাজ করেছেন, যেটা আমরা একটু জানি, সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। ব্যাড ডক্টর সম্পর্কে জানাবো না? জি জি। এইচ.এম. আফতাব 2004 সাল থেকে ক্রিকেট ব্যাট তৈরির কৌশল নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠা করেন এমকেএস স্পোর্টস। 2024 সালে এমকেএস স্পোর্টসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন লাভ করে।
বর্তমানে এই প্রতিষ্ঠানে 25 জনের বেশি কর্মী কাজ করছেন এবং ব্যাট রপ্তানি হচ্ছে 14টি দেশে। তার সঙ্গে এই যাত্রায় যুক্ত রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ এবং তার সাথে আছেন আবুল কালাম আজাদ। আফতাবের অভিজ্ঞতা তাকে ব্যাট ডক্টর খ্যাতি এনে দিয়েছে, যেখানে তিনি টেন্ডুলকার ও বিরাট কোহলির মতো কিংবদন্তিদের ব্যাট নিয়েও কাজ করেছেন। এমকে স্পোর্টসের ব্যাটে এখন মেড ইন বাংলাদেশ লেখা শোভা পাচ্ছে, যা দেশি বিদেশি ক্রিকেটারদের হাতে মাঠে গর্বের প্রতীক হয়ে উঠছে। প্রতি বছর বাংলাদেশে 10 থেকে 12 লাখ ব্যাট আমদানি হলেও আফতাবের উদ্যোগে দেশীয় বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্রীড়া খাতে বিকাশ ঘটাতে পারছেন। আফতাব শুধু একজন উদ্যোক্তা নন, বরং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এক অনন্য স্বপ্নদ্রষ্টা। আমরা এগুলো নিয়ে শুনবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। যে বিষয় নিয়ে জানতে চাইছিলাম যে এই ক্রিকেট খেলা নিয়ে আসলে পরিবারে কেউ কখনো বকাঝকা করেছে কিনা, বা নানান ধরনের গল্প থাকতে পারে, সেগুলো একটু শুনবো। হ্যাঁ, ক্রিকেট খেলা নিয়ে আসলে আমার বাবা মা কখনোই আমাকে এটা নিয়ে বকাঝকা করেন, ওনারা সাপোর্টিং করতো। আমি 98-এ রাজশাহীতে আল রশিদ ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। আচ্ছা। সো ওইখান থেকে আমি ফুললি সাপোর্ট পেয়েছি এবং আমি 2001 সালে আন্ডার-15 ন্যাশনাল ক্যাম্পও করেছি ক্রিকেটে। সো আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট আমি পেয়েছি সব সময়। এমনিতে তখন অন্য কোনো স্বপ্ন দেখা হয়নি যে আপনি বড় হয়ে কি হবেন? কারণ একটা তো হলো আমরা খেলাধুলা করছি, একটু শখের বশে খেলাধুলা খেলতে হয় বা খেলছি, কিন্তু আরেকটা হলো জীবনের তাগিদে এই স্বপ্ন দেখা শুরু করে যে আমরা বড় হয়ে কি হব, বা বাবা মা আসলে স্বপ্ন দেখিয়ে দেয় যে তোমাকে বড় হয়ে এই হতে হবে। এমন কোনো গল্প আছে? আমার বাবা সবসময় চেত যে আমি গভর্নমেন্ট জব করি, যেহেতু উনি গভর্নমেন্ট জব করতেন। সো আমার কখনো মানে ইচ্ছে ছিল না যে আমি গভর্নমেন্ট জব করবো। সো আমার তখন থেকে পড়াশোনার পাশাপাশি আমি যে করতাম যে আমি বিজনেস করবো এক সময়। সো আমার ওইভাবে হয়নি। আমি পড়াশোনা শেষ করি 2010 সালে আমার MBA কমপ্লিট করি মার্কেটিং থেকে, BBA MBA। সো তারপর আমি 12 থেকে জবে সুইচ করি। সো জব অলমোস্ট 9.5 বছর আমি কর্পোরেটে কাজ করি। বাট ওই কাজ করার মাঝেও কিন্তু আমি ব্যাড মডিফিকেশন, কাস্টমাইজেশন করতাম। যখন জব করে আসতাম রাতেবেলা করতাম। ন্যাশনাল টিমের প্লেয়ার যেগুলো আছে আমাদের, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ভাই, এনাদের সবার ব্যাট আমাকে, ইভেন ফরেন প্লেয়ার যখন বাংলাদেশে খেলতে আসতো ওনাদের ব্যাটে যখন কোনো প্রবলেম হতো তখন আমার কাছে পাঠিয়ে দিত যে এটা ইমার্জেন্সি প্রবলেম হয়েছে, এটা ঠিক করতে হবে। এবং ফরেন প্লেয়ারের যদি আমি ব্যাটে কাজ শুরু করি, মানে আমার হাতে খড়ি, এটা 2007 সালে রাশিয়াতে প্রিমিয়ার লিগ খেলা হচ্ছিল। তখন পাকিস্তানের প্লেয়ার অলরাউন্ডার আজহার মাহমুদ খেলতে আসে। সো বিকালবেলা আমাকে হঠাৎ করে খালেদ মাসুদ পাইলট, যে বাংলাদেশ ন্যাশনাল টিমের উইকেট কিপার ছিল, উনি আমাকে কল দিয়েছে, বলল যে স্টেডিয়ামে আয়, তাড়াতাড়ি একটু কাজ আছে। সো আমি যখন গেলাম, ড্রেসিং রুমে আমাকে নিয়ে গেল। সো তখন মানে ফার্স্ট আজহার মাহমুদকে, আসলে ওনাকে তো সবসময় টিভিতেই দেখি, তো সামনে দেখে আসলে সব একটা খুশির ব্যাপার। সো উনি আমাকে একটা ব্যাট দিয়ে বললো যে এটা 1 ঘন্টার ভিতর ঠিক করে দিতে হবে, উনি চলে যাবে। ঠিক আছে। তখন আমি বাসায় এসে আধা ঘন্টার ভিতর ঠিকঠাক করে নিয়ে ওনাকে হোটেলে দিয়ে আসলাম। তো অনেক সারপ্রাইজড হয়েছে যে এত কুইক আমি আসলে জিনিসটাকে ঠিক করে দিয়েছি। সো তারপরে উনি আমাকে $100 মতো দেয়। বাট আমি জিনিসটা নিই না, যে ঠিক আছে আপনি অনার করছেন এই জন্য থ্যাংক ইউ, বাট আপনার মতো প্লেয়ারের যে ব্যাট আপনি আমাকে দিয়েছেন এইটা আমি অনেক খুশি। আচ্ছা, এটা কত সালে? এটা 2007 সালে। আপনি কিসে পড়ছেন তখন? 2007 সালে তখন আমি BBA পড়ছিলাম। আচ্ছা, বেশ অনেক পরে। কিন্তু তার একটু যদি পেছনে ফিরিয়ে নিয়ে যাই, এই যে ব্যাট ঠিক করতে পারেন বা এই যে আপনার মধ্যে এই প্রতিভা রয়েছে, এইটা আসলে কবে আবিষ্কার করলেন আপনি নিজে? আমি যদি বলি যে 97 সাল থেকে যখন আমি ক্রিকেট খেলতাম, সো ব্যাটের কিছু হলে, ফ্রেন্ডদের কিছু হলে ব্যাটগুলো আমি নিয়ে এসে বাসায় ঠিক করতাম, ঠিক করে আবার নিয়ে যেতাম। এই গুণটি পেয়েছিলেন কিভাবে, মানে ঠিক যে করতেন, মানে কিভাবে শিখেছিলেন? মানে এইটা আসলে আমি কারো কাছ থেকে, অনেকে বলে না যে পুঁথিগত বিদ্যা, বা এইটা আমি কারো কাছ থেকেই করি না, নিজে থেকে। এইটা মানে কিছু কথা আছে না যে আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্পেশাল গুণ দেয়, অনেকে ইউটিলাইজ করে, অনেকে ইউটিলাইজ করে না। হয়তো আমার ভিতরে আল্লাহ এই গুণটা দিয়ে দিছে যে আমি হয়তো বড় হয়ে বা ভবিষ্যতে না শিখে এটা করে ফেলবো। তো ওইখান থেকে আসলে শেখা। তারপরে আমি আল রশিদ ক্রিকেট একাডেমিতে ভর্তি হলাম। সো ওইখানে যেসব প্লেয়ারদের ব্যাট ফেটে যেত কিছু, তো আমি নিজে নিতাম, নিয়ে যে বাসায় ঠিক করে চেষ্টা করে দেখতাম, তো ওখানে দিতাম। সো ওইখান থেকে আসলে এটা শুরু। আর ব্যাট তৈরি করা আমার শুরু হয়েছে, আমি যদি বলি 2004 সালে আমরা কোয়ার্টারে থাকতাম। তো কোয়ার্টারের আমাদের বাসার পাশে অনেক সজনা গাছ ছিল। সো একদিন ঝড়ে সজনা গাছ ভেঙে গেছে। তো আমি সকালবেলা উঠছি,
উঠে বাইরে যায় দেখি অনেক গাছ ভেঙে পড়ে আছে, তো একটা ছোট একটা ডাল নিয়ে বাসায় রুমে এসে টিভি দেখতেছি আর চাকু দিয়ে বসে করতে করতে ছোট একটা ডামি ব্যাট বানিয়ে ফেলছি। বাহ, সো তখন ওটা দেখে তো আমি চিন্তা করলাম আমি যদি এই ব্যাট বানাতে তাহলে বড় ব্যাট কেন বানাতে পারবো না। এবং এর মাঝখানে আমি একটু বলি, আমার এসএসসি এটা আমি ভোকেশনাল থেকে পড়াশোনা করছি উড ডিপার্টমেন্টে, মানে কাঠের সাবজেক্টের উপরে। আচ্ছা, সো ওই জ্ঞানটা আমার ছিল যে আসলে কিভাবে ম্যানুফ্যাকচারিং করতে হয়। সো 2004 সালে আমি প্রথম 4টা কাঠ সমিল থেকে নিয়ে আসি, নিয়ে এসে বানিয়ে আমাদের নিউ মার্কেট আছে স্পোর্টস কর্নার, ওখানে আমি ওটা দিই, বিক্রি করি। সো ওরা খুব ভালো ফিডব্যাক দেয়। সো ওইখান থেকে আমি সারা পাওয়ার পরে ওরা আমাকে আরও অর্ডার করে। তো বানানোর পরে আমি তখন টেনিস বল খেলতাম, ক্রিকেট ছেড়ে টেনিস বলে আমরা ফ্রেন্ডদের সাথে সবসময় খেলতাম। আচ্ছা, সো ফ্রেন্ড সার্কেলরা জানাজানি হয়ে গেলো যে আমি খুব ভালো ব্যাট বানাই। সো আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আমার কাছ থেকে ব্যাট নেওয়া শুরু করলো। দেন পড়াশোনা শেষ করার পরে যখন জবে, এবং ব্যাট বানানোর সময় আমার বাবা খুব সাপোর্ট দিয়েছে আমাকে, বাহ, অল টাইম সাপোর্ট দিত। সো যখন জবে ঢুকে গেলাম, সো তখন আর ম্যানুফ্যাকচারিং আমি অফ করে দিলাম, তখন বাসায় ব্যাট বানিয়ে আমি সাপ্লাই করতাম দোকানে। সো জবে ঢুকে যাওয়ার পরে মডিফিকেশন কাস্টমাইজেশন করতাম, বাট ম্যানুফ্যাকচারিংটা আমি অফ করে দিয়েছিলাম। বাট আমার ভিতরে একটা জেদ কাজ করছিল। আমি যখন আল রশিদ ক্রিকেট একাডেমিতে ভর্তি হই, তখন আমি দেখতাম যে পাকিস্তান ইন্ডিয়া থেকে ব্যাট আসতো। সো আমার মাথায় একটা ঢুকছে যে এই ব্যাট পাকিস্তান ইন্ডিয়াতে তৈরি হয়, বাংলাদেশে কেন তৈরি হয় না আচ্ছা, ইন্টারন্যাশনাল ব্যাট। আমার মাথায় এই জিনিসটা ঢুকছে যে বাংলাদেশে কেন তৈরি হয় না, বাংলাদেশে কেউ তৈরি করতে পারে না কেন, কি আছে এতে এমন, সিম্পল একটা কার্ড। সো এইটার উপরে আমি করলাম কি, অনেক প্লেয়ারদের সাথে কথা বললাম যে ব্যাটটা কোথা থেকে আসে। অনেক প্লেয়ার যারা স্পন্সর থাকে তারা তো অনেক সময় ফ্যাক্টরিতে যায়, দেখতে পারে। সো অনেকের সাথে কথা, তারপরে গুগল ইউটিউব সার্চ করে 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 অলমোস্ট 23 থেকে 24 বছর আমি এরপরে অ্যানালাইসিস করছি যে ক্রিকেট ব্যাট, ইন্টারন্যাশনাল ক্রিকেট ব্যাট আসলে ম্যানুফ্যাকচারিং প্রসেস কী, কী কী ম্যাটেরিয়ালস লাগে, কোথা থেকে আনতে হয়, এসব সব আমি বের করছি। তখন আমার কিন্তু ব্যাট মডিফিকেশন কাস্টমাইজেশন চলতো ন্যাশনাল প্লেয়ারের সাথে। তো এর মাঝখানে ইমরুল ভাই আমাকে একদিন বলেছে, শাহিন ভাই আপনি তো ব্যাটের কাজ করেন, ব্যাটে বানাতে পারেন, তাহলে আমরা একটা ব্যাটের ফ্যাক্টরি দিই না কেন। ইমরুল কায়েস, জি, প্রথম ওনার সাথে আমার কথোপকথন হয়। তো ওইখান থেকে আসলে আমাদের এই যাত্রা শুরু। এইটা আচ্ছা, তো যেটা আপনি কাজ করছিলেন, আপনি তো যখন ক্রিকেট নিয়ে আপনি কোচিং এ ভর্তি হলেন, তখন তো আসলে বাসা থেকে কোনো বাধা দেয়নি। না, না, না। কিন্তু যখন প্রফেশনালি এই বিষয়ে কাজ করতে গেছেন, তখন আসলে পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? এইখানে একটা মজার কাহিনী আছে। জি, আমি যখন কাজ করতাম, এইটা সার্ভিসিং করতাম, মডিফাই করতাম। সো আমি সবার কাজ করতাম না, সিলেক্টিভ কিছু পার্সনের কাজ করতাম ন্যাশনাল টিমের। আচ্ছা, ন্যাশনাল টিমের সবার করতাম, সিলেক্টিভ পার্সনের। সো আমি কাজগুলো ফ্রি অফ কস্টে করতাম আমার টাকা দিয়ে। এবং আমার বাবা মা বলতো যে তুই যে এইগুলো ফ্রি কাজ করিস, টাকা পয়সা দিয়ে লাভ কি? ঘরের খেয়ে বোনার মাস তো। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা। সো আমি এটা করতাম প্যাশন, আমার খুব ভালো লাগতো, আমার খুবই ভালো লাগতো। ওইখান থেকে আসলে এইভাবে করতে করতে লং টাইম, একটা মানে অলমোস্ট 23-24 বছর আমি ন্যাশনাল টিমের কাজ করছি ফ্রি অফ কস্ট। মানে কেন ওই কাজটা করছিলেন আসলে এটা আমার মানে একটা ভালোবাসার জায়গা কাজ বাট করে। ভালোবাসা থাকলেও আমরা 1-2 বছর 5 বছর হতে পারে, কিন্তু এত বছর কি কোনো মানে গল্প আছে কিনা যে আপনার হয়তো অনেক টাকা, তাই না? না না না, ওই তুমি খুব সাধারণভাবে আমরা খুব বললে। মধ্যবর্তী ফ্যামিলির আচ্ছা। আমি ছেলে। সো বাবা গভর্নমেন্ট জব করতো, খুব সিম্পল একটা পোস্টে। বাট মানে আমি মানে আমার কখনো, আমি যখন কাজ করতাম, আমি কখনো যে মানে আমার চিন্তা আসতো যে আমি টাকা নিয়ে কাজ করবো, এইটা আমার কখনো আসেনি। মানে ভালোবাসাটা কাজ করতো, যে ক্রিকেটকে আমি ভালোবাসি, কাজটা করি খুব মন দিয়ে। আমি মানে যখন এমনও হয়েছে যে আমি অনেক প্লেয়ারকে কল দিয়েছি নিজে থেকে, যে ভাইয়া ব্যাট ঠিক করতে হবে না, পাঠান, অনেকদিন তো ব্যাট পাঠান, এরকম আমার হিস্ট্রি আছে। সো ওনারা বলতো যে শাহিন ভাই ব্যাট তাহলে এক কাজ করি, ঠিক তো আছে, ভেঙে পাঠাই আপনার কাছে, আপনি ঠিক করে দেন। মানে এরকম হয়, আমি এরকম আমার একটা কাজ করে ভালোবাসা। তাহলে এখন আমাদের ব্যাটের কিছু হলে আপনার কাছে চলে আসবো। ইভেন অনেক প্লেয়ার আমাকে আসলে পারিশ্রমিক দেওয়ার কথা বলছে, বাট আমি ডিনাই করে দিছি যে আমি আসলে এই পারপাসে আমি কাজ করি না, আপনাদের সাথে আমার ভালো লাগে, আপনারা ব্যাট পাঠান, একটা ভালোবাসার জায়গা থেকে কাজ করি। দিন শেষে একটা ভালো কাজ মানে নিজের ভিতরে ফিল হয় যে আমি যখন একটা প্লেয়ারের ব্যাটটা কাজ করে দিয়েছি, ওই ব্যাটটা ও যখন ওই ব্যাটটা নিয়ে খেলে, রান করে, তখন আমার প্রাপ্তিটা আসে। যখন আমাদের প্রথম বিপিএল শুরু হয় বাংলাদেশে 2012 সালে, তো শাহরিয়ার নাফিস ভাই,
সো উনি অস্ট্রেলিয়ান এক প্লেয়ারের ব্যাট আমার কাছে পাঠিয়েছিলেন, ট্রিভেন ব্রিট। সো ওনার ব্যাট আমি কাজ করে দেখার পর উনি খুব পছন্দ করেছিলেন। সো তখন উনি আমার কাছে ব্যাট পাঠিয়েছিলেন। সো ওনার ব্যাট আমি যখন কাজটা করে দিয়েছিলাম, মডিফাই করে দিয়েছিলাম, সো নেক্সট গেমে উনি 94 করছিল এবং শারিয়ান নাফিস ভাইকে দিয়ে আমাকে থ্যাঙ্কস বলাইছে। সো এইটা আমার কাছে অ্যাচিভমেন্ট যে আমার কাজ করা ব্যাট দিয়ে কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার ভালো খেলছে। এইটার কাছে এই জিনিসটা না আসলে প্রাইসলেস আমার কাছে একদম। এবং তারা কি এটাকে লাকি মনে করে যে আপনি যে ব্যাটটাকে স্পর্শ করলেন সেই ব্যাটটা? ইভেন দেখেন বাংলাদেশে আমি যদি বলি ঢাকাতে অনেকে ব্যাট সার্ভিসিং করে, গুলিস্তানে যদি আমি বলি, ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের কোনো কিছু হলে ব্যাটের বা ফরেন কোনো প্লেয়ার হলে আমার কাছে সবসময় রেফার করে দেয়, কারণ ট্রাস্টের একটা জায়গা থাকে, দামি ব্যাট অনেক, কোনো কিছু নষ্ট হয়ে গেলে তো ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এই জন্য সবসময় আমাকে প্রেফার করে ন্যাশনাল টিমের, ওখান থেকে রেফার করে আমার কাছে পাঠায়। আচ্ছা, আমরা একটু পেছনে ফিরে যাই। আপনার শিক্ষার্থী হিসেবে আপনি কেমন ছিলেন, কিংবা সেই সময় আসলে আপনার দিনগুলো কেমন ছিল একটু শুনি। এসএসসি আমি 2001 সালে করেছি ভোকেশনাল থেকে, উড ডিপার্টমেন্ট থেকে। এটা নিয়ে একটু জানতে চাই যে কাঠ নিয়ে পড়াশোনা করেছেন, এটা একটু অন্যরকম নিশ্চয়ই, আপনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, আমি যখন অ্যাডমিশন দিই, সো অ্যাডমিশনের ডিপার্টমেন্টে ওখানে সিলেক্ট থাকে না, ওটা মেধা তালিকায় ওখানে সিলেক্ট হয়, আমার বাবা করে দিয়েছিলেন। সো যখন সিলেকশন আমার নাম আসে তখন আমি দেখি যে উড ডিপার্টমেন্ট আছে, উড ডিপার্টমেন্ট কি কাঠের ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো আমি ভর্তি হয়েছি, কারণ ওইখানে বাংলা ইংরেজি সব পাশাপাশি থাকে, বাট উডের এইটা স্পেসিফিকভাবে আলাদা করা থাকে। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য আসলে আমি ওখানে পড়াশোনা করেছি। হয়তো আল্লাহ আমার কপালে লিখে রাখছিল যে আমি হয়তো ভবিষ্যতে ব্যাট বানাবো, বাট আমি পড়াশোনা করবো কাঠের উপরেই। আচ্ছা, সো হয়তো ওই ক্ষেত্রে হয়তো ওখানে যে আমি ভর্তি হয়েছি, কারণ কিছু জিনিস তো লেখা থাকে আমাদের ইসে। সো ওইখান থেকে ওই জিনিসটা মানে ওখানে আমার পড়াশোনা, ভর্তি হওয়াটা হয়তো আমার এই ব্যাট বানানোতে আমার অনেক আমাকে আগিয়ে রাখছে। তুমি পড়তে গিয়ে কেমন লাগলো? একটা তো হলো ভর্তি হলেন, কপালে ছিল। জি 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 জি। এবং যখন পড়তে গেলাম, যখন আমাদের প্র্যাকটিক্যাল হতো কাঠের, সো যখন কাঠের প্র্যাকটিক্যাল মেশিন, তো অনেক এক্সাইটেড ছিলাম সে নতুন কাজে একটা দেখতেছি। সো আমি ওই জিনিসটা খুব মানে এনজয় করতাম কাজটাকে। ইভেন মজার বিষয় ছিল যখন আমাদের প্র্যাকটিক্যাল হতো, পরীক্ষা হতো, সো সবার ভিতরে আমি জয়েন্ট খুব ভালো দিতে পারতাম। কি ভালো দিতে পারতাম? জয়েন্ট, কাঠের যে জয়েন্টগুলো হতো এটা আমি খুব ভালো দিতে পারতাম। সো অন্য স্টুডেন্ট যারা ছিল তারা সবাই আমার কাছ থেকে জয়েন্ট দিত। স্যার একদিন বুঝতে পারে, তো তখন আমাকে বলছে যখন পরীক্ষা হবে তুই বাইরে থাকবি, তোকে আলাদা হয়ে নেবো, জানে তোর কাছ থেকে কেউ জয়েন্ট না দিয়ে দিতে পারে, কারণ ওটার উপর একটা মার্কিং থাকতো। তো ওইখান থেকে আসলে আমার এই জিনিসগুলো আসলে আমার উডম্যান হয়ে গিয়েছিল। জি 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 জি। কারণ আপনার কাছ থেকে সবাই শিখতো, কিংবা আপনি সবার থেকে আলাদা ছিলেন। জি। তো থাকে না যে প্যাশন তো কত ধরনের হয়, আপনাকে দেখে বুঝতে পারছি যে কাঠের প্রতি এত ভালোবাসা আপনার হয়তো সৃষ্টিকর্তা প্রদত্তই ছিল আসলে। তারপরে আপনি কিভাবে ইন্টার পাস করলেন, এইচএসসি পাস করলেন? এইচএসসি পাস করলাম বর্ণনা কলেজ থেকে 2004-এ। দেন তারপর আমি বিবিএতে ভর্তি হই। কোথায় জানো? এটা সাউদার্ন ইউনিভার্সিটি রাজশাহীতে। সো জি, মার্কেটিং থেকে আমি করি, এমবিএ ওখান থেকেই করি, শেষ করি। মার্কেটিং এ কেন ভর্তি হয়েছিলেন? আচ্ছা, মার্কেটিং এ আমি হয়েছিলাম মানে তখন ওই সময়টাতে মার্কেটিং এর খুব চাহিদা ছিল। আমার ফ্রেন্ডের বড় ভাই উনি আমাকে ভর্তি করাই দিয়েছিলেন। সো উনি বলেছিল যে এটার ফিউচারটা খুব ভালো হবে, ভবিষ্যতে মার্কেটিং এর যে জব চাহিদাটা এটা খুব বাড়বে। ওই ক্ষেত্রে ওই চিন্তা করে আসলে মার্কেটিং এ আমি ভর্তি হই। আচ্ছা, তো আপনি যে ছোট ছেলে, হ্যাঁ, ছোট ছেলেরা তো আদরে অনেক বকা যায়, তো আপনি একেবারে দুষ্ট ছিলেন না? না, আমি দুষ্ট ছিলাম না, আমি খুব শান্ত প্রকৃতির ছিলাম, বাট খেলাধুলা আমি সবসময় করতাম। সো ছোটকাল থেকে আমি যদি বলি যে আমি এমবিএ পর্যন্ত মানে ক্রিকেট খেলা একবারে মানে চালিয়ে গেছি। আচ্ছা, ওই সময় আসল কথা কি আমি যদি বলি যে আমাদের বেস্টটা ক্রিকেট খেলা ছাড়া আমরা কিছু বুঝতাম না। আচ্ছা, কোন অর্ডারে খেলতেন? আমি মিডল অর্ডারে খেলতাম। আচ্ছা, এমনিতে বাবার কথা শোনা হয়েছে, বাবা আসলে সবসময় খুব অনুপ্রেরণা দিয়েছে আপনাকে, একটু মায়ের কথাও জানতে চাই। জি, আম্মু খুব আমাকে এটাতে সাপোর্ট করতো, যে যখন বললো যে আমি ফ্রি অফ কস্টে কাজ করতাম তখন। বাট এমনি ওনারা খুব মানে প্রাউডলি বলতো যে আমার ছেলে এরকম ন্যাশনাল লেভেলে প্রত্যেকটা প্লেয়ারের কাজ করতেছে, এইটা করতেছে। আব্বা আম্মা দুইজনই আমার খুব সাপোর্টিং এ ছিল। তো প্রথম কবে ব্যাট বানিয়েছিলেন? এটা 2004 সালে। 4 সালে। কোন ব্যাটটা যেন? এটা হলো টেপ টেনিস খেলার জন্য, 5 স্টার খেলার জন্য। আমি এটা
শিমুল কাঠ দিয়ে ব্যাট বানিয়েছিলাম 4টা। ওইখান থেকে ব্যাটের আমার যাত্রা শুরু। আচ্ছা, এই যে বলছিলেন যে আল্লাহ প্রদত্ত কিছু ব্যাপার তো আপনার ভিতরে আছে, পাশাপাশি করতে করতে আপনার হয়ে গেছে কিংবা দেখে দেখে, তারপর হয় না যে কিছু শিক্ষার তো বিষয় আছে, আপনাকে গুগল করে হোক কিংবা বই পড়ে হোক কিংবা আপনার থেকে এক্সপার্টাইজ কারোর থেকে কি আপনি কোনো না, আমি ওইভাবে কারো কাছ থেকে শিখি না। আমি জাস্ট গুগল, ইউটিউব দেখে আসলে দেখতাম ইউটিউবে যে ওরা আসলে ব্যাটটা ম্যানুফ্যাকচারিং করতেছে কিভাবে, ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি, কারণ এটা তো ইউটিউবে অনেক সময় দেখা যেত। সো ওটা আমি দেখতাম, দেখে দেখে বুঝতাম যে আসলে আসলে প্রসেসটা কি। অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের ন্যাশনাল টিমে যারা ছিল তাদের কাছে শুনতাম যে আসলে ব্যাট মেকিং প্রসেসটা কি, কীভাবে কীভাবে করে। তারপরে আমি সার্চ করা শুরু করলাম যে ইন্টারন্যাশনাল ব্যাট আসলে কী কাঠ দিয়ে ম্যানুফ্যাকচারিং হয়, কোথা থেকে আসে, এর বাকি কী কী আপনার জিনিস লাগে, এই জিনিসগুলো আমি সার্চ করা শুরু করলাম। সো এটা একটা লং টার্ম প্রসেস, অনেক দিন ধরে এটা করার পরে জাস্ট আমি এটাকে আয়ত্তে নিয়ে আসছি। এমনি রিসার্চ করে মানে একটু তো নিজে স্টাডি করেছেন, কি কি পেলেন, কি মনে হলো ওই সময়টায় আসলে? মানে ফাইন্ডিংস গুলো কি জি কি জি, ছিল? ফাইন্ডিংস গুলো ছিল সবার প্রথমে মেন যেটা ম্যাটেরিয়ালস, এটা কাঠটা ইংলিশ হলো, এটা ইংল্যান্ড থেকে আসে। সো এটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা অনেক বড় চ্যালেঞ্জ। সো প্রথমে জানলাম যে এটা ইংলিশ হলো, ইংল্যান্ড থেকে আসে। তারপরে যেটা হ্যান্ডেল, এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসতে হয় এইভাবে। সো এই জিনিসগুলো যখন ফুললি আমি জানলাম, সো তখন আমি ইংলিশ হলো ব্যাট যখন প্রথম ম্যানুফ্যাকচারিং, এটা 2022 সালে প্রথম আমি ইংল্যান্ড থেকে একটা কোম্পানির কাছ থেকে পার্টমেড ব্যাট নিয়ে আসি, যেটাকে সেমি ফিনিশ ব্যাট বলে। আচ্ছা, সো ওই ব্যাটটা বানানোর পরে আমি 2টা ব্যাট বানাই, একটা শান্তকে দিই, নাজমুল হোসেন শান্ত ন্যাশনাল টিমে যখন খেলতেছে, আরেকজনকে দিই ফরাদ রেজাকে। তো শান্তকে দেওয়ার পরে শান্ত শ্রীলঙ্কার এগেনস্ট ওই ব্যাট দিয়ে সেঞ্চুরি করে এবং 2টা 50 করে। সো ও আমাকে ফিডব্যাক দেয় যে সেন ভাই ব্যাট অনেক ভালো হয়েছে, আপনার ব্যাট চলবে। দেন তখন আমি ইমরুল ভাইয়ের সাথে আসলে কথা বলি যে ভাই আমি ব্যাট তো বানাতে পারি, সো রেডি করা যায় কিনা। ওইখান থেকে আসা শুরু। আমাদের বিজনেস টার্মসে একটা কথা আছে, ইওর ফার্স্ট প্রোডাক্ট ইজ নট ফাইনাল প্রোডাক্ট। ওকে, এটার অর্থ কি? আমার প্রথম আমি যে প্রোডাক্টটা তৈরি করবো এটা আমার ফাইনাল প্রোডাক্ট কখনোই হবে না, কারণ এর মাঝখানে অনেক ভুল হবেই। আচ্ছা, কারণ আমি ভুল না করলে শিখতে পারবো না। সো আমরা ফ্যাক্টরি করছি, ব্যাট ম্যানুফ্যাকচারিং করছি, এখানে অনেক ভুল হয়েছে আমাদের, ওইখান থেকে অনেক আমরা লার্নিং করছি, আমি আরো শিখছি। আমি টিল নাও এখনো মনে করি যে আমি শিখে যাচ্ছে, আমার শেখা। আমি 26 বছর অলমোস্ট কাজ করছি এই সেক্টরটাতে, তারপরে আমি মনে করি যে আমি এখনো শিখতেছি, আমার ডে বাই ডে আমাকে আরো ডেভেলপ করতে হবে, শিখতে হবে। এমকে স্পোর্টস এর কথাই বলছেন, এটাই আপনাদের? জি জি, এমকে স্পোর্টস কত সালে? এটা আমাদের 24 সালে। 23 সালে 11 ডিসেম্বর আমরা আইসিসি থেকে অ্যাপ্রুভাল পাই যে আমরা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে আমরা যে কোনো প্লেয়ারকে স্পন্সরশিপ করতে পারবো। আচ্ছা, এমনি এত বছর আসলে প্যাশন নিয়ে কাজ করেছেন, কিন্তু তারপর কি চিন্তা থেকে আসলে মনে হলো যে এই এমকে স্পোর্টস গড়ে তোলা উচিত? এইটা আমি যদি বলি, এটা একটু পিছনে যাই। নিশ্চয়ই। যে যখন আমি স্কুলে পড়ি, যখন আমি ব্যাটের কাজ করতাম, তখন আমার মাথায় আসছে যে একদিন হলো আমি নিজের একটা ফ্যাক্টরি দিব বাংলাদেশে, এই একটা আমার জেদ কাজ করছে। জেদটা কি কারো কথার কারণে নাকি না, আপনার? কারো কথার কারণে না, মানে এটা নিজে থেকে আসছে। যখন আমি দেখতে স্বপ্ন, একটা স্বপ্ন থাকে মানুষের। কারণ যখন আমি কাজ করতাম তখন দেখতাম যে আমি কারণ আপনার ব্যাট তৈরির ক্ষেত্রেও কিন্তু অনেক একটা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে, এখানে বিগ অ্যামাউন্টের ব্যাপার থাকে। সো যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সো অত বড় ইনভেস্ট আমার পক্ষে করা সম্ভব ছিল না। সো ওই জন্য আমি ধন্যবাদ দিব ইমরুল ভাই, মিরাজ ভাই এবং আজাদ ভাই, যারা আমার স্বপ্নটাকে বাস্তবায়নের রূপ দিয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে বলছিলেন যে আইসিসির অ্যাপ্রুভাল পেয়েছিলেন 2023 সালের ডিসেম্বরে। জি, তো অ্যাপ্রুভাল পেতে আসলে কি কি লাগে, কিংবা কেন মনে হলো যে অ্যাপ্রুভালটা ওই মুহূর্তেই দরকার? না, আমরা যখন আসলে এই ফ্যাক্টরিটা করছি, সো আমাদের টার্গেট ছিল যে আমরা ইন্টারন্যাশনালি ভাবে এই আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করব। সো ইন্টারন্যাশনালি ভাবে ব্র্যান্ড প্রমোট করতে হলে অবশ্যই আমাকে আইসিসি ইভেন্টে যেতে হবে। জি। সো সেই ক্ষেত্রে আমার আইসিসি অ্যাপ্রুভাল লাগবে। সেই ক্ষেত্রে আইসিসিকে আমি মেল করি, ওখান থেকে ওরা কিছু মেল ফিডব্যাক দিয়ে এবং ওরা কিছু রিকোয়ারমেন্ট চায় যে এই জিনিস আমাদেরকে দিতে হবে। সো তখন আমি প্রত্যেকটা জিনিস আমাদের ইমেল আইডি থেকে শুরু করে আমাদের ওয়েবসাইট, আমরা কোথা থেকে পারচেস করতেছি, উইলো, এই প্রত্যেকটা জিনিস তাদেরকে মেল করার পরে 22 দিন পরে আমাকে ওরা মেল ফিডব্যাক করে যে তারা আমাদেরকে অ্যাপ্রুভাল দিছে। আচ্ছা আচ্ছা, এটা আমি মনে করি
যে নট ইভেন এমকেএস এর পাওয়া, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের একটা পাওয়া। অবশ্যই। এটার জন্য কোনো মনিটারি ট্রানজাকশন করতে না হচ্ছে? না না, এটা কোনো মনিটরিং ট্রানজাকশন লাগে Just না, ওরা apply ফ্রি অফ করে। কস্টে অ্যাপ্লাই আচ্ছা। করলে ওরা সব কিছু ভেরিফাই করে, ভেরিফাই করার পর অথেন্টিক হলে তখন ওরা অ্যাপ্রুভালটা দেয়। আদারওয়াইজ আপনি কোনো ইন্টারন্যাশনাল ইভেন্টে আপনার ব্যাড কোনো প্লেয়ার নিয়ে খেলতে পারবে না। এটা কি এরকম কম সময় লাগে? আপনারটা যেমন 22 দিনেই হয়ে গেছে। এইটা একটা মজার কাহিনী, মানে এটা বলবো যে আল্লাহ তাআলা আমাদের সহায় ছিলেন বলে আমি এত শর্ট টার্মে পেয়ে গেছি। আচ্ছা। ইন্ডিয়াতে আমাকে প্রচুর যেতে হয় আমাদের ম্যাটেরিয়ালস আনার জন্য। সো ইন্ডিয়ার অনেক কোম্পানির সাথে আমার কথা হয়, ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য ব্যাড কোম্পানির আইসিসির অ্যাপ্রুভাল নাই। এবং আমাকে একটা কোম্পানির ওনার বলতেছিল যে আমি 3 বছর ধরে মেল করতেছি, আমাকে কোনো ওরা ফিডব্যাকই দেয় না। আচ্ছা। সো এইটা আমাদের জন্য অনেক লাকি ব্যাপার। অবশ্যই। এবং ইমরুল ভাই, মিরাজ ভাই থাকার কারণে এই জিনিসটা আমাদের আরো ইজি হয়ে গেছে যে আমরা অ্যাপ্রুভালটা পেয়েছি আইসিসি থেকে। আচ্ছা, চমৎকার। তো এমকেএস স্পোর্টস, এমকেএস অর্থটা কি? আচ্ছা, এইটা অনেকে আমাকে বলে, এমকেএস এর ফুল মিনিং হলো, এম এ হলো মিরাজ, মেহেদি মিরাজের প্রথম অক্ষর, কে তে হলো কায়েস, ইমরুল কায়েসের, আর এস এ হলো শাহিন আমার নামের। আচ্ছা, এই তিনজনের নাম মিলে এমকেএস। বাহ, চমৎকার। চমৎকার। এটি কোথায় অবস্থিত? এটা রাজশাহীতে, আমাদের মেইন ফ্যাক্টরি রাজশাহীতে আমাদের অবস্থিত। আচ্ছা, তো 1 বছর হলো, 1 বছর কি হয়ে গেছে নাকি? না, এইবার 2 বছরে আমাদের পা দিব। আচ্ছা, আরেকজনের কথা বলছিলেন, আবুল আবুল কালাম কালাম আজাদ ভাই, জি। উনি ইংল্যান্ডে থাকে, উনি ওখানে ব্যবসায়ী। সো উনি আসতে পারে না, বাট উনি আমাদের পার্টনার একজন। সো মেইনলি যে কার্ডটা ইংল্যান্ড থেকে নিয়ে আসতে হয়, উইলো কার্ড। হ্যাঁ উইলো কার্ডটা, এইটা ফুল প্রসেস উনি করে। ক্রিকেট খেলা কেমন এনজয় করো? আমার ছোটবেলা থেকে আসলে ফুটবলটাই প্রিয় ছিল। তারপরও একটা সময় আসলে ভাইয়ার সাথে, আমার বড় ভাই আছেন, তার সাথে ক্রিকেট খেলা দেখতে দেখতে আসলে ক্রিকেটও খুব ভালো লাগে। আচ্ছা। তোমার? দুটোই, ক্রিকেট ফুটবল। তোমার প্রিয় খেলোয়াড় কে? বাংলাদেশের মধ্যে তো অবশ্যই সাকিব আল হাসান, তার খেলা খুব ভালো লাগে, তামিম ইকবালের খেলা ভালো লাগে। তো বাহ, আপনার প্রিয় খেলোয়াড় কে? আমি যদি বলি আমার প্রিয় খেলোয়াড়কে, বাংলাদেশের ভিতরে অবশ্যই সাকিব আল হাসান আছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ভাই আছে, এনাদের খেলা ভালো লাগে। আর দেশের বাইরে? আর দেশের বাইরে আমি যদি বলি, রিকি পন্টিং এর খেলা ভালো লাগে, ম্যাক্সওয়েল আছে, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, এদের খেলা ভালো লাগে। বাংলাদেশ তো আমাদের সবচেয়ে প্রিয় দল, কিন্তু তারপরে আপনার প্রিয় দল কোনটা? তারপরে আমি যদি প্রিয় দল বলি, পাকিস্তান। এটা ছোটকাল থেকে একদম, মানে সেই আমলে কিন্তু আমাদের অনেকেই পাকিস্তানের, সেটা ওয়াসিম আকরাম, তারপরে সাইদ আনোয়ার, ইনজামামুল হক, শাহিদ আফ্রিদি, সাকলাইন, মুস্তাক, এরকম আরো অনেক প্লেয়ার ছিল সে সময়, আকিব জাবেদ। জি জি জি। বাহ, তো এখন আপনার কার সাথে দেখা হয়েছে এই পর্যন্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে? ক্রিস গেল, পোলার্ড, এদের সাথে দেখা হয়েছে। চমৎকার, আপনার জীবনের আসলে চমৎকার কিছু অভিজ্ঞতা রয়েছে। একটু যদি আবার এমকে স্পোর্টস নিয়ে আমরা যদি ফিরি, এখন তো 2 বছর হয়ে গেল প্রায়, এখন কতজন কাজ করছে সেগুলো নিয়ে একটু আমার যদি। ফ্যাক্টরিতে টোটাল 26 জন ওয়ার্কার কাজ আচ্ছা, করতেছে। এটা কি একবারে আপনিই তৈরি করেন নাকি এখন অন্য কোনো ব্যবস্থা না রয়েছে? না না, এইখানে আমাদের 2টা পার্টে কাজ হয়। আচ্ছা। যেটা টেপ টেনিস, সেটা আলাদা পার্সন কাজ করে, বাট যেটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের জন্য তৈরি হয়, ওটা আমি তৈরি করি শুধু। মানে এখন কি এগুলো দেশীয় কার্ড দিয়ে তৈরি হচ্ছে নাকি বিদেশ থেকে? ইন্টারন্যাশনাল যে ব্যাটটা ম্যানুফ্যাকচারিং হয়, এটা ইংল্যান্ড থেকে নিয়ে আসতে হয় কার্ডটা, ইংলিশ হলো। আর যেটা টেপ টেনিসের আমরা কার্ড ব্যাট তৈরি করি, এটা শ্রীলঙ্কা থেকে আসে। এই কার্ডটা শ্রীলঙ্কা থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা, এই কার্ডগুলো নিয়ে একটু যদি বিস্তারিত বলেন, কারণ আমরা তো আসলে বুঝতে পারছি না কোন আপনি তো কার্ড কি উডম্যান, কাজে। আপনি আমাদেরকে বলুন একটু যে আর পার্থক্যগুলো যদি বুঝিয়ে বলতেন। আর কোন কোন দেশে তৈরি হয়, শ্রীলঙ্কা কিংবা এগুলো বললেন, এছাড়া আর কোথায়? আমাদের বাংলাদেশের মানুষের, বেশিরভাগ মানুষের একটা ভুল ধারণা আছে যে আমরা ইংলিশগুলো যেটা নিয়ে সবাই মনে করে যে এটা পাকিস্তানে হয়। আচ্ছা, অনেকে আমাকে বলে যে পাকিস্তান থেকে নিয়ে আসেন কিনা, অনেক প্লেয়ারদের সাথে কথা, সবাই একটাই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া পাকিস্তান থেকে কার্ড নিয়ে আসেন। এটা কেন বলে? এইটা কারণ কি, আমরা মানে আগে থেকে আমরা জেনে আসি যে পাকিস্তান ক্রিকেট ব্যাট, স্পোর্টস গুডস আইটেম তৈরিতে অনেক ভালো, আচ্ছা, আগে থেকে অনেক। সো ওই ধারণাটা আমাদের ভিতর থেকে গেছে। সাধারণত ইংলিশ হলো, এটা ইংল্যান্ডে হয়, ইংল্যান্ড থেকে ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই হয়, সবাইকে ইংল্যান্ড থেকেই নিতে হয়, ইন্ডিয়া, পাকিস্তান সবাই ওখান থেকে নেয়, আমরাও ওখান থেকে নিই। বাট ইংলিশ হলোটা যদি বলি, এটাকে আমরা বলি আমাদের স্পোর্টসের ভাষায় এটাকে সোনার হরিণ বলি, কারণ এইটা পাওয়া অনেক টাফ একটা ব্যাপার, এটা সবাইকে ইংলিশ হলো এরা দেয় না। আচ্ছা, কারণ ইন্ডিয়া, পাকিস্তান যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, সিএ, এসজি,
এমবি মালিক, এরা 4-5 বছরের সিরিয়াল ওরা দিয়ে রাখে। সো ওদেরকে এত প্রেশার থাকে যে এরা নতুন কোনো কোম্পানিকে ইনক্লুড করে না। সো এইটা খুব রেয়ার হয়ে গেছে এখন ইংলিশ হলোটা। আমাদের সাথে যাদের হয়েছে অলমোস্ট আমি 2-3 বছর ধরে তাদের সাথে অ্যালাইন ছিলাম। পরে যে ইমরুল ভাই আর মিরাজ ভাই যোগ হওয়ার পরে তখন ওরা এগ্রি হয় যে আমাদেরকে ইংলিশ হলো দিবে। ওইখান থেকে আসলে এই জিনিসটা কালেক্ট করা। আচ্ছা, ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে, সব কোম্পানি ইংলিশ হলো ইংল্যান্ড থেকে নিয়ে আসতে পারে না। ইন্ডিয়ার কিছু বড় বড় কোম্পানি আছে, ওদের কাছ থেকে তারা কিনে নেয়। এমনি আমাদের দেশীয় কাঠ দিয়ে ব্যাট তৈরি করা আমাদের দেশীয় কাঠের টেপ টেনিস ব্যাট বা এরোপ্লেন বল দেখলে এগুলো তৈরি হয়, বাট লোকালি এগুলো কম দাম। এটা যেমন যশোরে কিছু তৈরি হয়, ওখানে আছে একটা ক্রিকেট গ্রাম নামে একটা আছে, ওইখানে ক্রিকেট ব্যাট তৈরি হয় নর্মাল কম দামিটা। আর বরিশালে কিছু হয়, বাট ইন্টারন্যাশনাল ব্যাট বাংলাদেশে কোথাও কেউ তৈরি করতে পারে না এটা। আর সাধারণত বাংলাদেশের টেপ টেনিসের পুরো মার্কেটটাই ডিপেন্ড হলো পাকিস্তানের উপরে। আচ্ছা আচ্ছা, পুরোটাই, মানে আমি যদি বলি 95% ব্যাট পাকিস্তান থেকে আসে টেপ টেনিসের। এমনি বাংলাদেশের মার্কেটটা কত বড়? আমি যদি বাংলাদেশের স্পোর্টস মার্কেটের সাইজটা বলি, প্রায় 3,500 কোটি টাকার। বাবা, বাহ, এটা একটা হিউজ বড় মার্কেট। এই সবই কি পাকিস্তানের? সব পাকিস্তান আর ইন্ডিয়া থেকে আসে। আচ্ছা, পুরো মার্কেটটাই মানে ওইখান থেকে, মানে আমদানি নির্ভর আমাদের স্পোর্টস মার্কেট। সেখানে বোধহয় শিয়ালকোটে জি, শিয়ালকোট ওখান থেকে আসে। আচ্ছা, এখন যে ব্যাটে লেখা মেড ইন বাংলাদেশ, এটা আসলে এই বাইরে থেকে আসা কাঠগুলোর উপরেই আমরা লিখতে পারছি? আমাদের সব ব্যাটের উপরে, স্টিকারের উপরে মেড ইন বাংলাদেশ এবং আমাদের ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগেরও দেওয়া থাকে। বাহ, সো এইটা আমি বলবো যে আমার বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। স্পোর্টস ক্রিকেট ইভেন্টে আমাদের একটা নতুন অধ্যায়, যে আমাদের বাংলাদেশের ব্যাট বাইরে যাচ্ছে। আগে আমাদের কি হতো, যে আমরা ইন্ডিয়া পাকিস্তান থেকে ব্যাট নিয়ে আসতাম, ওখানে লেখা থাকতো মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন পাকিস্তান। এখন আমাদের ব্যাট ওই দেশে যাচ্ছে মেড ইন বাংলাদেশ। এইটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি বলবো না যে এটা এমকেএস এর অ্যাচিভমেন্ট, আমি এটা বলবো যে এটা আমাদের বাংলাদেশের অ্যাচিভমেন্ট। আমরাও ব্যাট ম্যানুফ্যাকচারিং করতেছি, আমাদের ব্যাটও আন্তর্জাতিক লেভেলে যাচ্ছে, ওখানে বিক্রি হচ্ছে, 14টা দেশে যাচ্ছে আমাদের ব্যাট। আমরা যদি একটু প্রাইসগুলো নিয়ে একটা আইডিয়া পেতে পারি, যে বাইরে থেকে যে ব্যাটগুলো আসে এগুলোর কেমন প্রাইস থাকে, বা যেগুলো একদম আমরা এখন মেড ইন বাংলাদেশ বলছি আপনাদের তৈরি, সেগুলোর কেমন একটা প্রাইস? আমি যদি প্রাইসে বলি, এখানে প্রাইসটা অনেক বড় একটা ফ্যাক্ট কাজ করে। আপনি যদি এখন একটা ভালো ব্যাট নিতে চান, ইন্টারন্যাশনাল ব্যাট, আমি যদি আপনি বাইরে থেকে নিয়ে আসেন, অলমোস্ট আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। বাবা, একটা আচ্ছা, প্রাইসে 2 লাখ টাকা অলমোস্ট। ওই কোয়ালিটির ব্যাট, টপ কোয়ালিটির ব্যাট আমরা অনলি দিচ্ছি 80,000 70,000-এ। এবং এইখানে আরেকটা বিষয় কাজ করে, মানে ক্রিকেট প্লেয়ারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা, যে পছন্দের ব্যাট, পছন্দের ব্যাট শুধু এবং কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্যবোধের। এই ব্যাটটা শুধু স্পন্সরের প্লেয়ারের ক্ষেত্রে আসে। দ্যাট মিনস ন্যাশনাল টিমে যা মুশফিকুর রহিম ভাই আছে, সাকিব আল হাসান, তাদের জন্য স্পেশাল ম্যানুফ্যাকচারিং হয়ে আসে তাদের মন মতো করে। এই সুবিধাটা নর্মাল প্লেয়াররা কখনো পায় না, তাদেরকে মার্কেট থেকে কিনে নিতে হয়। আমরা এমকেএস বাংলাদেশে ফ্যাক্টরিটা তৈরি হওয়ার পরে সব প্লেয়ারের জন্য আমরা এই ফ্যাসিলিটিসটা ওপেন করছি, যে তারা তাদের মন মতো ব্যাট তৈরি করে নিতে পারবে। জি, আপনি তো যেটা বলছিলেন যে মুশফিকুর রহিমরা যে ব্যাটগুলো আপনারা এখান থেকে নিচ্ছে সেগুলো 70-80 হাজার টাকা হতে পারে। এমনি কমন ব্যাটগুলোর সাধারণ মানুষের জন্য? আচ্ছা, কমন ব্যাটে যেমন 20,000 আছে, 15,000 আছে, 10,000-এরও ব্যাট আছে। এটা ডিপেন্ড করে যে কোয়ালিটির উপরে, সে কোন গ্রেডের নেবে, এটা গ্রেডের উপর ডিপেন্ড করে। গ্রেড থাকে আমাদের, আমরা ইংলিশ হলো যেটা দেখি, এটা 4টা গ্রেডে বিভক্ত থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আচ্ছা, এই 4টা গ্রেডে বিভক্ত থাকে। তো এই ব্যাটগুলোর যেগুলো দাম বলছেন 10,000, 15,000, 20,000, এগুলো কি আপনাদের এখান থেকে তৈরি করে নাকি এগুলো বিদেশ থেকে? না, আমরা এখানে প্রত্যেকটা গ্রেডেরই ব্যাট ম্যানুফ্যাকচারিং করতেছি, লোয়ার গ্রেড টু আপার গ্রেড, প্রত্যেকটা গ্রেডের আমরা ব্যাট আমাদের কাছে অ্যাভেলেবেল। এই দামগুলো কোথাকার, মানে আপনার ব্যাটগুলোর 10,000, 15,000? ইভেন আমাদের ক্রিকেট ব্যাট যেটা আছে ওটা 5,000 টাকা থেকে শুরু, যারা বিগিনার, যারা ছোট, তাদের জন্য আমরা এই কম দামে প্রাইসও দিয়ে। আচ্ছা,
তো এরকম সব সফলতার গল্পই তো শুনছি আসলে, মানে প্রত্যেকটা কাজেই তো মুদ্রার এপিঠও আছে ওপিঠও আছে। এমন হয় না যে ঠিক সময় মতো আপনি ডেলিভার দিতে পারেননি, কিংবা খুব বড় একটা কাজ আসলো যেটা হয়তো অনেক সময় কিংবা অনেক বাজেটের প্রয়োজন, সেটা হয়নি, এরকম কোনো ঘটনা কি আছে? আমাদের আসল কথা কি, ফ্যাক্টরি 2 বছরের ভিতরে অনেক আমরা বাধা পেরিয়েছি। কিরকম? আমি যদি বলি যে আমরা যখন প্রথম যখন টেনিস বলের ব্যাটটা ম্যানুফ্যাকচারিংয়ে যাই, সো হিউজ পরিমাণের আমরা ওখানে একটা লস করি কাঠের ক্ষেত্রে। সো প্রচুর আমাদের একটা ড্যামারেজ যায়। আচ্ছা। সো তো ওইখানে আমরা ডিসিশন নিলাম যে আমরা দেশীয় কাঠ থেকে ব্যাট প্রোডাকশন করব না। সো তখন আমি সোর্সিং বের করলাম যে কোন কাঠটাতে ভালো টেপ টেনিস ব্যাটটা তৈরি হয়। তখন আমি দেখলাম যে পাকিস্তানিরা কোকোনাট উড বলে একটা কাঠ আছে যেটা শ্রীলঙ্কা থেকে ওরা ইম্পোর্ট করে নিয়ে আসে, এটা প্রচুর চলে। সো তখন আমি ইমরুল ভাইয়ের সাথে বলি যে ইমরুল ভাই এই ব্যাটটা তো ভালো হয়, সো এইটা করা হোক। সো তখন ওনারা শ্রীলঙ্কাতে যায়, সাপ্লায়ারের সাথে কথা বলে, ওখান থেকে কাঠ আসে। কাঠ আসার পরে তখন আমরা ওখানে ম্যানুফ্যাকচারিংয়ে যখন যাই, সো ওইখানে আবার একটা বাধা আসে যে আমাদের যখন কাঠটা ওখান থেকে আসে, সো ওইখানে অনেক ড্যামেজ কাঠ চলে আসে। ওইখানে আমরা একটা মানে বাধাতে পড়ে যাই যে আমরা প্রপারলি ম্যানুফ্যাকচারিং করতে পারি না, অনেক ড্যামেজ ওঠে, ওইখানেও আমরা অনেক লসে পড়ি। সেকেন্ড টাইমও যখন কাঠটা আসে, সেকেন্ড টাইমও সেম আমরা প্রবলেম ফেস করছি। 50%-এর মতো ড্যামেজ কাঠ আমাদের চলে আসে সাপ্লায়ারের কারণে। ওইখানে অনেক আমরা প্রায় অলমোস্ট 6-7 মাস আমরা পিছিয়ে গেছি প্রোডাকশন। আমরা প্রপার টাইমে আমাদের রিটেলারদেরকে আমরা ব্যাট দিতে পারিনি, শর্টেজ হয়ে গেছিলো। থার্ড টাইম আমি নিজে গেছি শ্রীলঙ্কাতে, কিছুদিন আগেই আসছি শ্রীলঙ্কা থেকে। সো আমি নিজে থেকে কাঠ চুজ করে দিয়ে তারপর আসছি। সো এই দুইটা আমাদের শিপমেন্টটা আমাদেরকে বিজনেস মানে পুরো পিছিয়ে গেছে। আমরা প্রপার টাইমে আমরা দোকানদারদেরকে আমরা প্রোডাক্টটা দিতে পারিনি, মানে সিজন যেটা থাকে সিজনে। সো ইনশাল্লাহ নেক্সট সিজন থেকে আই থিঙ্ক আমরা মনে করি যে প্রপারলি আমরা প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবো মার্কেটে। যে গাছগুলোর কথা বলছিলেন শ্রীলঙ্কার বোধহয় চা বাগানের মাঝখানে হয়, তো সেই গাছগুলো বৈশিষ্ট্য কি, কিংবা সেগুলোকে বাংলাদেশে উৎপাদন সম্ভব? ওই গাছটার অ্যাকচুয়াল নাম হলো আপনার এলভিশিয়া, আচ্ছা, ইংলিশ নেম। এটা একটা কৃষ্ণচূড়া গাছের জাত। সো ওই গাছটা শ্রীলঙ্কাতে হয়, যেহেতু ওদের পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়। চা বাগানের চা গাছ বৃদ্ধি করার জন্য ওরা একটা কেমিক্যাল ইউজ করে, এটা গাছটা দ্রুত বর্ধন হয়। সো এই কেমিক্যালটা ওই গাছও পায়, সো খুব কুইক বড় হয় এবং 4 বছরের ভিতর গাছটা কাটার উপযোগী হয়ে যায়। আচ্ছা। কাঠটার মূল বৈশিষ্ট্য হলো যে কাঠটা খুব হালকা, এই জন্য ওই কাঠটা দিয়ে পাকিস্তানিরা সবচেয়ে বেশি ব্যাট তৈরি করে। এই জন্য এই কাঠটা আমরা ওখান থেকে এখানে নিয়ে আসছি। ইভেন মজার বিষয় এই যে ওই কাঠেরই ব্যাট পাকিস্তান থেকে বাংলাদেশে আসে 15 থেকে 16 হাজার একটা ব্যাটের প্রাইস টেপ টেনিসের। আমরাই ওই ব্যাটটা দিচ্ছি 4,500 টাকায়, সেম কাঠের সেম কোয়ালিটি। এটা কিভাবে সম্ভব হচ্ছে, মানে আপনাদের লস হচ্ছে না তাহলে? বিকজ আমরা ম্যানুফ্যাকচারার, আমরা ওখান থেকে কাঠ কিনে এনে এখানে বানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো এইটাই যে আমরা বাংলাদেশের মানুষদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দিতে চাই। বাহ। আবার মানের সাথে কম্প্রোমাইজ না করে। আমরা মানের সাথে কখনো কম্প্রোমাইজ করি না। জি। আমাদের এই জন্য কিউসি টিম আছে আলাদা, তারা এটা সবসময় কোয়ালিটি চেক করে এবং প্রতিনিয়ত আমরা ডেভেলপমেন্টের কাজ করতেছি, যারও আপডেট ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, প্রোডাক্ট কোয়ালিটি আরও হাই করা যায় কীভাবে, এই জিনিসটা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনছিলাম, ব্যাড ডক্টরের কাছ থেকে। এই উপাধিটা আসলে কে দিল? আচ্ছা, এই জিনিসটা আমি আসলে লং টাইম ধরে কাজ করতেছি যেহেতু এই সেক্টরে। সো আমি চিন্তা করলাম যে একটা ফেসবুক পেজ, যেহেতু এখন ডিজিটাল মার্কেটিংয়ের পেজ, এমন একটা নাম চিন্তা করি যেটা মানুষ খুব শর্টলি উচ্চারণ করতে পারবে। আমরা যখন পড়াশোনা করছি মার্কেটিংয়ে, তখন আমাদেরকে বলা হতো যে কোনো ব্র্যান্ডের নাম এমনভাবে রাখা হয় যাতে মানুষ খুব ইজিলি উচ্চারণ করতে এবং বুঝতে পারে, কোনো মিনিং থাকে। তো ওই চিন্তা করেই আসলে এই নামটা রাখা, যে ব্যাড ডক্টর, ব্যাডের যে কোনো প্রবলেম সলভ করা হয়। আচ্ছা, এই জন্য আসলে এই নামটা দেওয়া। কবে থেকে ব্যবহার হচ্ছে? না, তুমি বলো। এটাই যে কবে থেকে আসলে ব্যবহার হচ্ছে নামটি? আচ্ছা, এইটা ইউজ করতেছি আমি হলো 2022 থেকে। 2022। এখন রোমান, তুমি জানতে চাও, কি জানতে চাইছো? আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর সাহেবের কাছে নাকি সচিন টেন্ডুলকারও বিভিন্ন সময় বিভিন্ন হেল্প নেন? আসলে উনি যখন খেলতেন, বাংলাদেশে যখন আসতেন,
সো ব্যাটে কোনো প্রবলেম আমার কাছে ওটা বিরাট কোহলি, রোহিত শর্মা, তারপর আমি যদি বলি এভিডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, পোলার্ড, গেল, রাসেল, এনারা যখন বাংলাদেশে আসতো কোনো প্রবলেম হলে আমার কাছে ব্যাট আসতো। একটু একটু করে গল্প শুনি না, একসাথে তো সবার নাম, অনেকের নাম আসলে বিশেষ করে বিরাট কোহলির কথা তো জানতেই চাই। আচ্ছা আচ্ছা, বিরাট কোহলি, এখানে আমি একটা মজার ব্যাপার বলি। লাস্ট ইয়ার বাংলাদেশের সাথে যখন টেস্ট খেলা হয় কানপুরে, তো তখন মিরাজ ভাই বলল যে বিরাট কোহলিকে ব্যাট দিলে কেমন হয় আমাদের কোম্পানি থেকে। আচ্ছা, সো তখন আমার ভিতরে অনেক এক্সাইটেড একটা কাজ করতেছে যে ওনার মতো একটা প্লেয়ারের জন্য ব্যাট ম্যানুফ্যাকচারিং করা এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। সো নর্মালি আমি একদিনে 15 থেকে 20টা ব্যাট তৈরি করি একদিনে। সো একদিনে সো ওনাদের দুইজনের ব্যাট আমি 2টা ব্যাট বানিয়েছি 5 দিনে। আচ্ছা, কেন ওনাদের অনেক ব্যালেন্স, কারণ যেহেতু আমি বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাট আগেও কাজ করছি, সো আমি জানতাম যে ওনারা কী শেপে এবং কী ওয়েটে খেলে। সো ওইভাবে ম্যানুফ্যাকচারিং করার পর আমি ইন্ডিয়াতে গেলাম ব্যাট নিয়ে কানপুরে। সো হোটেলে ঢোকার সময় তো অনেক রেস্ট্রিকশন, ঢুকতে দেবে না। পরে মিরাজ ভাই এসে আমাকে ভিতরে নিয়ে গেল। সো অনেকক্ষণ ওয়েট করার পরে তখন মিরাজ ভাই বিরাট কোহলির কাছে যখন ব্যাটটা আসলে দেওয়া হয়, উনি ব্যাট ধরে অনেক সারপ্রাইজ, যে উনি ধরে প্রথমে বলছে যে ব্যাটটা অনেক ভালো হয়েছে, আমি এই ব্যাটটা দিয়ে খেলবো। আসলে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নেই যে আমার বানানো ব্যাট দিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়াররা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। এইটা আসলে আমি বলবো যে আমার দেশের পাওয়া, কারণ এতদিন ইন্ডিয়ান ব্যাট দিয়ে আমার দেশের প্লেয়াররা খেলেছে। সো এখন আমাদের ব্যাট দিয়ে তারা খেলতেছে এবং ইন্ডিয়াতে এই জিনিসটা অনেক ভাইরাল হয়েছে এবং ইন্ডিয়ার অনেক কোম্পানি, ব্যাট কোম্পানি যারা ওদের সাথে আমার কথা হয়, সো ওরা হোয়াটসঅ্যাপে আমাকে ছবিও পাঠাইছে, এই দেখো তোমার ব্যাট ইন্ডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে। সো এই জিনিসটা অনেক অ্যাচিভমেন্ট, যে 5টা দিন যে কষ্ট করেছি, করার পরে যে সে যে আমার ব্যাট নিয়ে খেলেছে, এটা আসলে অনেক বড় একটা। কত খরচ হয়েছিল সেটা করতে? 2টা ব্যাট অলমোস্ট তাদের দেওয়া হয়েছিল, ওগুলো 80,000 করে ব্যাট ছিল আমাদের টপ গ্রেডের ব্যাট, যেটা আমরা মুশফিকুর রহিম ভাই, সাকিব ভাই, তামিম ভাইদেরকে দিয়েছিলাম। ইভেন আমাদের ব্যাট দিয়ে সাকিব ভাইও খেলেছে, মুশফিক ভাইও খেলেছে, তামিম ভাই, রিয়াদ ভাইও খেলেছে। তো বিরাট কোহলিকে দেখে অন্যান্য ইন্টারন্যাশনাল খেলোয়াড়রা ব্যাট চায়নি আপনার কাছে? ওইটা হওয়ার পরে কিন্তু আমরা, আমি যদি বলি ডেভিড মালান লাস্টের আমাদের যখন বিপিএল খেলতে আসলো, ওনারা ব্যাট নিয়েছে, যেমন রায়ান বুল আছে, সিকান্দার আজে যেমন কিছুদিন আগে আমাকে কল দিয়েছে, ওনারও ব্যাট লাগবে, উনিও ব্যাট অর্ডার করছে। সো ওনার দেখা দেখি অনেক ইন্টারন্যাশনাল প্লেয়াররাও এখন আমাদের কাছ থেকে ব্যাট নিচ্ছে, ইভেন পাকিস্তানি প্লেয়াররা আমাদের কাছ থেকে ব্যাট নেয়। চমৎকার। আমি খুব সাধারণ মন নিয়ে আসলে প্রশ্নটা করতে চাই। এই বিরাট কোহলির ব্যাটটি তৈরি করতে প্রায় 5 দিন সময় লাগলো, এটাতে বেশি সময় লাগলো, এটার কি কারণে আসলে? আসলে একটা যখন ইন্টারন্যাশনাল প্লেয়ারের ব্যাট ম্যানুফ্যাকচারিং করতে হয়, সো ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে ব্যাটের, আচ্ছা, ওদের নিজের অনুযায়ী। সো এইটা অনেক মেজারমেন্টের একটা ব্যাপার থাকে, ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। আচ্ছা, এই জন্য লং টার্ম প্রসেস নিয়ে আমি ওদের ব্যাটটা করছি, যেহেতু তাদেরকে দিতে হবে ওরকম কোয়ালিটি মেনটেন করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে হবে, যেহেতু মিরাজ ভাই ব্যাটটা তার সামনে প্রেজেন্ট করছে, সো ওই কোয়ালিটি যাতে হয়, ওই কোয়ালিটি সময় বেশি, মানে আপনি পারফেকশন রাখার চেষ্টা করেছেন। জি জি। তুমি যেভাবে সাধারণ মন বলছিলাম, ভাবছিলাম যে আনুশকা শর্মার কথা জিজ্ঞেস করবে। আনুশকা শর্মার সাথে দেখা হয়নি আপনার? না, হোটেলে আসলে তো সে তো তাই, বাট আমি যখন ব্যাট নিয়ে হোটেলে যাই তখন অনেক ইন্ডিয়ান প্লেয়াররা ব্যাট দেখতেছিল, বিকজ ব্যাট তাদের কাছে একটা অনেক পছন্দের জিনিস। তাও ওরা অনেক ব্যাট দেখে বলতেছিল যে অনেক ভালো ব্যাট এবং অনেক ভালো কাঠের ব্যাট তৈরি করা হয়েছে। সো এইটা তখন না নিজের ভিতরে অনেক খুশি লাগে যে আমার দেশের ব্যাট দেখে তারা প্রশংসা করছে। আচ্ছা, তখন ছবি তোলেননি? জি, ছবি তাদের সাথে তোলা হয়েছিল, ভিডিও নিশ্চয়ই ওনার দিয়েছে। আচ্ছা, আপনার বিভিন্ন স্থির চিত্র কিংবা আপনার বিশেষ মুহূর্তগুলো আমরা একটা দর্শকদের দেখাই এই মুহূর্তে। জি জি জি। দর্শক, চলুন আমাদের আজকের অতিথি উদ্যোক্তা HM আফতাবের কাজের কিছু নমুনা পর্দায় দেখি।
অসাধারণ। বাহ, চমৎকার। এটা আসলে খুব গর্বের বিষয় আমাদের জন্য, সেটা শুধু আপনার অর্জন নয়, আমাদের সবার অর্জন যে আপনি আমাদের দেশের এত উল্লেখযোগ্য একটি কাজ করছেন এবং বিদেশের মাটিতেও সেটি বাংলাদেশকে ছড়িয়ে দিচ্ছেন। একটু আপনার স্বপ্নের কথা জানি, মানে অনেক দূর তো এসে পড়েছেন, অনেক কাজ করছেন, সামনের দিনগুলো নিয়ে কি ভাবনা? সামনের দিনগুলো নিয়ে ভাবনা যে আমরা স্পোর্টস রিলেটেড যত আইটেম আছে আমরা এটা সব প্রোডাকশন করব এবং আমরা এটাকে ভবিষ্যতে ইন্ডাস্ট্রি রূপে রূপান্তর করব। সো আমরা চাই যে আমার বাংলাদেশের মানুষ কম প্রাইজে স্পোর্টস গুডস আর বাইরের উপরে যত ডিপেন্ডেন্ট না হতে হয়, আমাদের দেশে যাতে সেই কোয়ালিটির মাল আমরা তাদেরকে দিতে পারি। আচ্ছা, ওই উদ্দেশ্যে আমরা আসলে প্ল্যান করা, আমি ইমরুল ভাই, মিরাজ ভাই, আজাদ ভাই, ওনারা আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখন ব্যাট ম্যানুফ্যাকচারিং করতেছি, আমরা বলও ম্যানুফ্যাকচারিংয়ে যাব। আচ্ছা, হেলমেট, জুতা, এভরিথিং, আমাদের যত স্পোর্টস আইটেম থাকে আমরা সব এগুলোতে পাবো। এবং আমি ইমরুল ভাইকে সবসময় একটা কথাই বলি যে ইমরুল ভাই একদিন এমকেএস ওয়ার্ল্ড নাম্বার 1 ব্র্যান্ড হবে, যেটা পুরা বিশ্বে জানবে যে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড। এইটা আমাদের স্বপ্ন, যে পুরা বিশ্বে আমরা আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে। দেখেন গার্মেন্টস আইটেম যদি আমি বলি, বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু বাংলাদেশ থেকেই যায়। জি জি। ইউএস, ইউকেতে যখন কোনো শপে যাওয়া হয়, সো প্রোডাক্টের গায়ে কিন্তু মেড ইন বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমাদের ক্রিকেট ব্যাট যখন অন্য বড় বড় শপে যখন থাকবে, সো ওখানে আমাদের ফ্ল্যাগ সহ থাকবে। সো আমি মনে করি ইমোশন একটা কাজ করে। সো আমার পার্সোনাল থেকে আমি এটা বলি যে আমি ছোট হলেও কিছু একটা বাংলাদেশকে দিতে পারছি। এতদিন ধরে লং টার্ম ধরে ক্রিকেট খেলা হচ্ছে, দেখেন বাংলাদেশে কিন্তু কেউ এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ব্যাট ম্যানুফ্যাকচারিং করার কিন্তু কেউ সাহস পায়নি। জি। আমার একটা জেদ ছিল যে ক্রিকেট ব্যাট হবে না কেন, তারাও মানুষ আমরাও মানুষ, তারাও ব্যাট ম্যানুফ্যাকচারিং করলে আমরা কেন পারবো না? দেখেছো লাবণ্য, অনেক জেদটা কত দূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। আমি সেটাই আসলে অনুধাবন করছিলাম যে একটা মানুষের স্বপ্ন কত দূর দেখলে আসলে সেই স্বপ্ন সে পূরণ করতে পারে। আপনার গল্প আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম যে আপনি আপনার একদম ছোটবেলা থেকে স্বপ্নটা দেখেছেন, জেদ রেখেছেন, যার কারণে আজকের এই দিনে এসে পৌঁছেছেন। আপনি একার জন্য ভাবছেন না, আপনি পুরো দেশকে নিয়ে আসলে ভাবছেন। এখন আসলে অনেক তরুণ উদ্যোক্তারা আসছে, অনেকে আসলে খেলাধুলা নিয়েও অনেক আগ্রহী, তাদের উদ্দেশ্যে কি আজকে কিছু বলবার আছে? আমি চাই যে আমার দেখা দেখি বাংলাদেশে আরও ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং হোক। জিনিসটা আমি চাই যে বাংলাদেশে একটা শিল্পে পরিণত হোক, যেমন ইন্ডিয়াতে, পাকিস্তানে এটা একটা শিল্পে পরিণত হয়েছে। সো এইখান থেকে ওরা প্রচুর বৈদেশিক মুদ্রা দেশ আনছে। আমিও চাই যে আমার দেশে আমার দেখা দেখি আরও ফ্যাক্টরি হোক, আরও বাড়ুক, আরও উদ্যোক্তা যারা আছে তারা এখানে করুক। কারণ দেখেন আমরা কিন্তু বিজনেস বাংলাদেশ হিসাবে কিন্তু আমরা তৈরি করিনি, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে। সো প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা নিয়ে আসতেছি। সো এটা আমার দেশের জন্য কিন্তু অনেক একটা লাভ। অবশ্যই। সো আমি একটা জিনিস মনে করি যে পড়াশোনা করলে যে জব করতে হবে এটা আসলে ম্যান্ডেটরি না। এটা আমাদের বাংলাদেশে হয়তো প্যারেন্টসদের মাথায় যে পড়াশোনা করলে জব করতে হবে, গভর্নমেন্ট জব করতে হবে বা প্রাইভেট সেক্টর বড় জব করতে হবে, উদ্যোক্তাও তো হওয়া যায়। আমি সবসময় একটা মানুষকে সবসময় ফলো করি, ইলন মাস্ক, যে দুনিয়াতে হয়তো সবচেয়ে বড় রিস্ক নিয়ে কাজ করে। দেখেন নাসা অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু সে কিন্তু কখনো রিইউজেবল রকেট তৈরি করতে পারেনি। ইলন মাস্ক কিন্তু রকেট সায়েন্স নিয়ে কখনো পড়াশোনা করেনি। সে বই পড়ে এবং গুগল করে কিন্তু সে এখন রিইউজেবল রকেট পর্যন্ত সে তৈরি করছে। আমার কথা, সে যদি রিইউজেবল রকেট তৈরি করতে পারে, সো আমি মানুষ হয়ে কেন ক্রিকেট ব্যাট তৈরি করতে পারবো না? অবশ্যই। আসলে দেশকে তুলে ধরবার জন্য কিংবা বিদেশের মাটিতে উপস্থাপনের জন্য মেধা, আন্তরিকতা, সততাই যথেষ্ট। সেখানে হয়তো মাঝে মধ্যে ডিগ্রি না থাকলেও চলে। আমরা বিল গেটসের কথা এক্ষেত্রে বলতে পারি যে পৃথিবীর অন্যতম ধনী একজন মানুষ, কিন্তু কিংবা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথাও যদি আমি ধরি, মানে ভেতরে সততা এবং মেধা থাকলে আসলে আর কিছু লাগে না। আমি মনে করি যে ইচ্ছা শক্তিটা অনেক বড় জিনিস, যে আমি করব, এইটা অনেক বড় জিনিস। আমি না করে যদি হাল ছেড়ে দিই তাহলে আমি বুঝতে পারলাম না জিনিসটা কিভাবে করে। সো আমি আগে করে দেখি, করে দেখার পর আমি একটা রেজাল্ট পাবো, হয় আমি ফল করব, হয় উইন হব। এবং আপনার জায়গা থেকে আপনি করে দেখিয়েছেন, কিন্তু এখন এই মুহূর্তে আজকের জায়গায় এসে যদি একটু পরিবারের কথা জানতে চাই, নিজের বাবা মা আছে এবং নিজেরও একটা পরিবার হয়েছে, তো তারা আজকে এই যে আপনি সবার মতো আসলে একটু নর্মালি একটা গভর্নমেন্ট জবে না গিয়ে নিজেকে আসলে উদ্যোক্তা হিসেবে দেখেছেন, এবং সেটাও তো অন্য মাধ্যমে, ব্যাট তৈরির মাধ্যমে, তো এখন আসলে পরিবারের প্রতিক্রিয়া কি, তারা কিভাবে দেখেন, তাদের কাছ থেকে
আগেও সাপোর্ট পেয়েছেন, এখন কেমন সাপোর্ট পাচ্ছেন? আমি যদি বলি আমার ফ্যামিলি সবাই মানে অনেক হ্যাপি আমাকে নিয়ে এখন, এবং আমি মনে করি যে আমার লাইফে আমার আর পাওয়ার আর কিছু নেই, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে এই বয়সে। আমি এবং সবচেয়ে আমার লাইফে আমি মনে করি যে আমি আজকে অ্যাচিভমেন্ট আজকে এইখানে আছি, বাট আমার কাছে শূন্য মনে হয় বিকজ আমার বাবা মা আমার এই অ্যাচিভমেন্ট দেখে যেতে পারেনি, তারা দুজনই মারা গিয়েছেন, ইন্তিকাল করেছেন। সো আমার কাছে মনে হয় যে এই শূন্যতাটা আমার সারা জীবন কাজ করবে, যে আমি আজকে এইখানে বাট তারা দুজনের কেউ দেখে যেতে পারেনি। আমার মনে হয় তারা দেখছেন, তারা যেখানে আছেন সেখান থেকে তাদের দোয়া এবং আশীর্বাদ, অবশ্যই তাদের দোয়াতে আজকে আমি এইখানে, এবং আল্লাহ তাআলার রহমতে আমি আজকে এইখানে। বিকজ আমার মা মারা যাওয়ার আগে বলছিল যে তুই একদিন অনেক বড় হবি, অনেক বড় জায়গায় যাবি, হয়তো তার দোয়া আজকে এইখানে আমি এখানে আছি। তিনি কবে চলে গেলেন? আম্মা মারা গেছে 23-এ আর বাবা মারা গেছে 22-এ। আচ্ছা, তো আপনি তো পরিবারের কথা বলছিলেন এবং তাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা, দোয়া আপনি পেয়েছেন। এমনি বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিংবা চেয়েছেন? আমরা এখন পর্যন্ত এটা পাইনি। সো আমি চাবো যে আমরা দেশীয় ব্র্যান্ড হিসাবে, সো আমাদের যদি গভর্নমেন্ট থেকে হেল্প পাই, সো আই থিঙ্ক আমি মনে হয় যে আমাদের এই কোম্পানিটাকে আরো উপরে নিয়ে যেতে পারবো এবং দেশকে আরো অনেক কিছু দিতে পারবো। অবশ্যই, যেহেতু আপনি বাংলাদেশের নামটি বিদেশের মাটিতে উপস্থাপন করেন, অনেক ক্ষেত্রে আপনাদের বিভিন্ন সহযোগিতা, সেটা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের এটা অনেক লেগে থাকে, যেমন আমাদের ভ্যাট ট্যাক্স অনেক দিতে হয়। এমনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? না, আমরা এখন পর্যন্ত ওরকম চ্যালেঞ্জ পাইনি, বাট যত জায়গায় আমরা গিয়েছি আমাদেরকে উইলিংলি তারা হেল্প করছে। সো আমি চাই যে গভর্নমেন্ট থেকে আমাদের ভ্যাট ট্যাক্সটা যদি একটু কমানোর ডিসিশন নিত, তাহলে সেক্ষেত্রে এখন আমরা 35% আমাদেরকে ভ্যাট দিতে হচ্ছে, আমরা কাঁচামাল নিয়ে আসতেছি বাইরে থেকে। এইটা যদি গভর্নমেন্ট একটু সুনজর দিত, তাহলে আই থিঙ্ক মনে হয় যে আমরা ব্যবসাটাকে আরো ভালোভাবে রান করতে পারবো। অবশ্যই, যারা দেশের জন্য দশের জন্য কাজ করে তাদের পাশে তো বাংলাদেশ সরকার দাঁড়াবেই, কিংবা আমরা যদি আশা করি দাঁড়াতে হবেই আসলে। এবং এভাবে আমাদের সোনার ছেলেরা এগিয়ে যাবে। যে কাজটা করে, সততা নিয়ে কাজ করলে আসলে একটা জীবনই তো, সেই জীবনটাই সার্থক। অনেক অনেক ধন্যবাদ আপনার আলোটা আমাদের ভেতরে ছড়িয়ে দেবার জন্য আজকে সকালে। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য। ভালো থাকবেন। ভালো থাকবেন।